কনফিউজ হয়ে যায় না, মানে এরাও মানে অনেকটা সেরকমই। ওই কারণে এদের রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। তাহলে এদের অরিজিনটা কোথা থেকে এলো সেটা আগে জানতে হবে আমাদের। হ্যাঁ, মানে হচ্ছে বিদেশি এবং ইন্ডিয়ানদের মিক্সচার, শঙ্করায়ন। এখানে বলা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কাকে বলা হচ্ছে, কোন একজন মেম্বার সে তার বাবার দিক থেকে, নট ফ্রম মাদার, বাবার দিক থেকে যদি তার বাবা বা কোনো পূর্বপুরুষ, যদি তার বাবা বা কোনো পূর্বপুরুষ যদি কোনোভাবে তারা ইউরোপিয়ান থেকে থাকেন, ইউরোপিয়ান থেকে থাকেন, কিন্তু তারা ভারতের ডোমিসাইল হন বা জন্ম ভারতে হয়, বা তারা ভারতে থেকে গেছে পারপাস, তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি বলবো। এবং যেহেতু এদের সংখ্যাটা খুব কম, এই কারণে লোকসভায় এদের মেম্বারশিপ থাকাটা ভীষণ প্রয়োজন। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তাহলে স্টেট গুলো থেকে 530, ইউনিয়ন টেরিটরিজ গুলো থেকে 20। হ্যাঁ স্যার আরেকবার একটু ডোমিসাইল ওই জায়গা একটু বলবেন, বুঝলাম না ঠিক। ডোমিসাইল মানে হচ্ছে তোর যারা, যাদের বাবা বা কোনো পূর্বপুরুষ এই নেচার থেকে যারা ইউরোপিয়ান, বাট তারা ভারতে থেকে গেছে, ভারতে ডোমিসাইল হয়ে গেছে, ভারতের বাসিন্দা হয়ে গেছে, এবং এবং সেটা টেম্পোরারি পারপাসে নয়, পার্মানেন্ট পারপাসেই তারা ভারতে থেকে গেছে, পার্মানেন্ট পারপাসেই তারা ভারতে থেকে গেছে, তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলবো, তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলবো। এই যে অ্যাংলো ইন্ডিয়ান তাদেরকে বলছি, তাহলে অ্যাংলো ইন্ডিয়ান লোকসভায় টোটাল আসন সংখ্যা হচ্ছে আমাদের 552। লোকসভায় আমাদের আসন সংখ্যার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552, তার মধ্যে 530টা হচ্ছে স্টেট গুলো থেকে, আর 20টা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ গুলোর থেকে। যদি দেখা যায় 530 প্লাস 20 মানে 550টার মধ্যে, 550টার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান আছে, যদি দেখা যায় 550টার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান আছে, তাহলে প্রেসিডেন্ট নমিনেট করবেন না। যদি দেখা যায় যে 550-এর মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান নেই, 550-এর মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান নেই, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারকে নমিনেট করতে পারেন। যদি 550-এর মধ্যে থাকে তাহলে করবে না, যদি না থাকে তাহলে করবে। মঙ্গল বাবু, মঙ্গল বাবু, ঠিক আছে, ঠিক আছে। তো এটাতে গেল ম্যাক্সিমাম স্ট্রেংথের কথা, বাট অ্যাট প্রেজেন্ট লোকসভায় কতজন মেম্বার আছে? অ্যাট প্রেজেন্ট লোকসভায় 545 জন। ইয়েস, 545। এই 545-এর মধ্যে 545-এর মধ্যে স্টেট গুলো থেকে 530ই আছে, আর 13টা আছে
ইউনিয়ন টেরিটরিজ এর থেকে, আর দুটো আছে nominated by president from Anglo-Indian. Nominated by president from Anglo-Indian. ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই 7টা কমলো কেন, কোথা থেকে? ছিল 552, 545টা হলো কেন? ইউনিয়ন টেরিটরি থেকে কমেছে। কোন ইউনিয়ন টেরিটরি থেকে কমেছে বা কেন কমেছে? কোন ইউনিয়ন টেরিটরিজ থেকে কমেছে বা কেন কমেছে? স্যার দিল্লি আর পন্ডিচেরিটা আগে ছিল, এখন বোধহয় কাশ্মীর লাদাখও আছে। ওখান থেকে হচ্ছে গিয়ে সিলেক্টেড হবে, বাদ বাকি গুলো থেকে হবে না, যেমন দামন দিউ, তারপরে দাদরা নগর হাভেলি, এই জায়গাগুলো থেকে। না, not correct. জম্মু কাশ্মীর হালে ভাগ হয়েছে, জম্মু কাশ্মীর হালে ভাগ হয়েছে, ঠিক আছে? এটা কেন 552 থেকে 545 হলো? কেন 552 থেকে 545 হলো? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা খুঁজে বার করবে, আমি আজকে বলবো। আমি পরের দিনে জিজ্ঞেস করবো কেন হলো। ওকে, ঠিক আছে, আমি এগোচ্ছি পরের টাতে। তাহলে কম্পোজিশন অফ লোকসভা আমরা দেখলাম, ম্যাক্সিমাম স্ট্রেন্থ দেখলাম 552, এট প্রেজেন্ট আছে 545। ম্যাক্সিমাম স্ট্রেন্থ 552, বাট এট প্রেজেন্ট আছে আমাদের 545। তাহলে প্রথমে বলেছি রিপ্রেজেন্টেশন অফ স্টেট। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন অফ স্টেট আমরা বলেছি, রিপ্রেজেন্টেশন অফ স্টেট আমরা বলেছি, অর্থাৎ এর মানেটা অর্থাৎ ভারতের যে অঙ্গরাজ্য বা স্টেট গুলো আছে সেখানকার জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা, ডাইরেক্ট ভোটের দ্বারা যে সমস্ত মেম্বাররা নির্বাচিত হন, ডাইরেক্ট ভোটের দ্বারা নির্বাচিত হন, এবং এখানে ইলেকশনটা বেসড অন ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এর মানেটা কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ প্রত্যেকজন ইন্ডিয়ান সিটিজেন যার বয়স 18 হয়ে গেছে এবং সে সংবিধানের প্রভিশন অনুযায়ী যদি ডিসকোয়ালিফাইড না থাকে তাহলে সে ভোট দিতে পারবে। এই ভোটিং এজ আগে ছিল 21, এটাকে 18 করা হয় রাজীব গান্ধী গভর্নমেন্টের আমলে। 61st Amendment Act 98। তাহলে রিপ্রেজেন্টেশন অফ এই খাতাটা পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। রিপ্রেজেন্টেশন অফ স্টেট আমরা করলাম, এবার আমরা করব রিপ্রেজেন্টেশন অফ ইউনিয়ন টেরিটরিজ।
এখানে কি বলা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তারাও নর্মাল স্টেট গুলোর মতো প্রাপ্তবয়স্ক ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বেসিসে তারাও মেম্বার পাঠাতে পারেন। এই কারণে পার্লামেন্ট যাতে ইউনিয়ন টেরিটরিজের জনগণ যাতে প্রত্যক্ষ ভোটের দ্বারা তারা মেম্বার অফ লোকসভা পাঠাতে পারেন, এই কারণে ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1965 বানান, যার বেসিসে ইউনিয়ন টেরিটরিজের জনগণ তারাও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে মেম্বার অফ লোকসভা দ্বারা পাঠাতে পারেন। নাও 3 নম্বর পয়েন্ট হচ্ছে নমিনেটেড মেম্বার। তাহলে আমরা দেখলাম রাজ্যসভায় প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করতে পারতেন। কিন্তু লোকসভায় কতজনকে নমিনেট করতে পারেন তিনি? লোকসভায় তিনি নমিনেট করতে পারেন 2 জনকে। রাজ্যসভায় 12 জন, লোকসভায় 2 জন। কখন নমিনেট করতে পারেন? যদি তিনি দেখেন 530 প্লাস 13 এর মধ্যে অ্যাডেকুয়েট অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার নেই, then he can nominate. যদি তিনি দেখেন যে অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে অ্যাডেকুয়েট মেম্বার নেই, then he can nominate অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার। যখন আমাদের কনস্টিটিউশন এনাক্ট হয়েছিল তখন বলা ছিল এই প্রভিশন এটা অপারেটিভ থাকবে 1964, বাট এটা 95th Amendment Act 2009 বাড়িয়ে এটা 2020 পর্যন্ত করা হয়েছে। টাইম টু টাইম এটা বাড়ানো হয়, এটা অ্যামেন্ড করে বাড়ানো হয়। এই গেল আমাদের রিপ্রেজেন্টেশন অফ স্টেট আমরা পড়লাম, রিপ্রেজেন্টেশন অফ ইউনিয়ন টেরিটরিজ আমরা পড়লাম, নমিনেটেড মেম্বার আমরা পড়লাম। এবার আমরা যেটা পড়বো that is called system of elections in Lok Sabha. System of elections in Lok Sabha. এই কারণে এখন আমরা পড়ব। তাহলে প্রথম যে পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে that is called territorial constituencies. What is meant by territorial constituencies?
দেশে অনেকগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যকে অনেকগুলো টেরিটোরিয়াল কনস্টিটুয়েন্সিতে ভাগ করা হয়। ঠিক আছে, টেরিটোরিয়াল কনস্টিটুয়েন্সিতে ভাগ করা হয়। তাহলে টেরিটোরিয়াল কনস্টিটিউশনে ভাগ করার সময় সংবিধান দুটো প্রভিশন বানিয়েছে। কি সেই প্রভিশন? নাম্বার 1 প্রভিশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্টেট এর জনসংখ্যা কি সমান? জনসংখ্যা সমান নয়, তাহলে প্রত্যেকটা স্টেটের পপুলেশন আলাদা, কোথাও বেশি কোথাও কম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেটের নাম্বার অফ সিটস অফ লোকসভা বাই পপুলেশন এই রেশিওটা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এটা ইকুয়াল হতে হবে। ন্যাচারালি একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমাদের স্টেট গুলোর মধ্যে সব থেকে বেশি পপুলেশন হচ্ছে ইউপি। আমাদের স্টেট গুলোর মধ্যে সব থেকে বেশি পপুলেশন হচ্ছে ইউপি। ন্যাচারালি এটা বোঝাই যায়, ন্যাচারালি ইট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট ইউপি যতগুলো স্টেট গুলো আছে লোকসভা সিট সব থেকে বেশি, তাই না? ইউপি লোকসভা সিট কটা? 80টা। কেন? যদি ইউপি জনসংখ্যা সব থেকে বেশি, এবার ধর ইউপিতে টোটাল সিট হচ্ছে 80টা, এবার ইউপি জনসংখ্যা ধর আমি ধরলাম 10, রেশিও কত হলো? ইউপি রেশিও হলো 8। এবার ধর ওয়েস্ট বেঙ্গলের টোটাল লোকসভা সিট হচ্ছে 42 টোটাল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের টোটাল জনসংখ্যা যদি এক্স হয়, তাহলে এই রেশিওটাও 8 হবে। এটা বলা হলো কনস্টিটিউশনাল প্রথম প্রভিশন হচ্ছে নাম্বার অফ সিটস অফ লোকসভা বাই পপুলেশন অফ করেসপন্ডিং স্টেট will be equal for each state। তাহলে তোদের প্রশ্ন জাগতেই পারে যে স্যার এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? না, এখানে একটা এক্সেপশন আছে, বলা হচ্ছে দিস প্রভিশন does not apply to a state having population of less than 6 million। less than 6 million যেখানে থাকবে, সেখানে এটা অ্যাপ্লিকেবল নয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে এই রেশিওটাকে মেনটেন করা হয়, সংবিধানে এটাই বলা হলো, অর্থাৎ নাম্বার অফ সিটস অফ লোকসভা ইন পার্টিকুলার স্টেট
by the population of corresponding state should be same. এটা হলো টেরিটোরিয়াল কনস্টিটুয়েন্সির ক্ষেত্রে, টেরিটোরিয়াল কনস্টিটিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে পপুলেশন, এটা কোন পপুলেশন, এই পপুলেশনটা কোন পপুলেশন, এর প্রশ্নের উত্তর এখন আমরা নেক্সট পয়েন্টে দিচ্ছি। কোন পপুলেশন এটা, সেটা আমরা এখন উত্তরটা দিচ্ছি। এখানে আমাদের রিঅ্যাডজাস্টমেন্ট আফটার ইচ সেন্সাস, প্রত্যেকটা সেন্সাসের পর ন্যাচারালি, প্রত্যেকটা সেন্সাসের পর ন্যাচারালি লোকসভার সিট, অ্যালোকেশন অফ সিট, এটাকে রিঅ্যাডজাস্টমেন্ট করা হয় এবং প্রত্যেকটা স্টেটে কটা সিট থাকবে, প্রত্যেকটা স্টেটে কটা সিট থাকবে সেটাকেও রিঅ্যাডজাস্টমেন্ট করা হয়। স্টেটগুলোতে কটা সিট বাড়বে বা কমবে, এই ক্ষমতাটা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা দেওয়া হয়েছে পার্লামেন্ট। Parliament is empowered. Parliament is empowered to determine the authority. অথরিটি কোন কোন ম্যানারে লোকসভার সিট গুলো অ্যালোকেট হবে। তো পার্লামেন্ট এর নিরিখে ডিলিমিটেশন কমিটি বানিয়েছিল, সরি ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট বানিয়েছিল 1952, 1962, 1972, 2002, চারবার ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট বানিয়েছিল। 1976 সালে যখন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, 1976 সালে যখন 42তম সংবিধান সংশোধন হয়, সেখানে বলা হয় যে 2000 সাল পর্যন্ত লোকসভার মোট আসন সংখ্যা এবং করেসপন্ডিং স্টেটগুলোর মোট আসন সংখ্যা, লোকসভার মোট আসন সংখ্যা এবং করেসপন্ডিং স্টেটগুলোর মোট আসন সংখ্যা, এটা করা হবে অন বেসিস অফ 1971 সেন্সাস। এই 1971 বেসিসে করা হবে 2000 সাল পর্যন্ত, কিন্তু এই ব্যান্ডটাকে রিঅ্যাডজাস্টমেন্ট করা হলো বাই 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 2001-এ বলা হলো 1971-এর সেন্সাস অনুযায়ী আমরা এটাকে আরো 25 বছর, অর্থাৎ 2000, তো আমরা 545-এর গল্প শুনবো, 2026 পর্যন্ত আমরা 545-এর গল্প শুনবো, ঠিক আছে।
এই 2001 সালের 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরো বললো, 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরো বললো যে পার্লামেন্টকে 2026-এর পরে রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে অন দ্য বেসিস অফ 1991 সেন্সাস। ঠিক আছে, তার পরবর্তীকালে 87 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 বললো যে না, 1991 সেন্সাস নয়, এরপরে যদি লোকসভা রিঅ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা করতে হবে 2001-এর সেন্সাস অনুযায়ী। 2001-এর সেন্সাস অনুযায়ী। তাহলে 2026-এর পরে মেবি লোকসভার আসন সংখ্যা বাড়তেই পারে, কেন জনসংখ্যা বেড়েছে সে অনুযায়ী বাড়তেই পারে। তাহলে এখানে অনেকগুলো এমসিকিউ আমাদের তৈরি হলো। প্রথম কথা, অ্যাট প্রেজেন্ট আমাদের যে লোকসভা টোটাল আসন সংখ্যা 545, সেটা কোন বেসিসে? সেটা হচ্ছে আমাদের 1971-এর সেন্সাসের বেসিসে, এবং এটা করা হয়েছিল 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। পরবর্তীকালে 2001 সালে 84তম সংবিধান সংশোধনে বলা হয় যে এই ব্যবস্থাটা আরো 25 বছর নিয়ে যেতে হবে, এবং তারপরে এটাও বলা হয় 87th অ্যামেন্ডমেন্ট, তার সাথে এটাও বলা হয় যে পরবর্তীকালে 1991-এর সেন্সাস অনুযায়ী করতে হবে। আর পরবর্তীকালে 87তম সংবিধান সংশোধনে বলা হয় 2003 সালে যে না, এটা 1991 সালের সেন্সাস নয়, 2001 সালের সেন্সাস অনুযায়ী করতে হবে। নেক্সট পয়েন্ট, রিজার্ভেশন of SCs and STs in Lok Sabha. প্রথম কথা বলে দিই, পার্লামেন্ট abandoned communal representation. সম্প্রদায়ের ভিত্তিতে আসন সংখ্যা সংরক্ষণ, এটাকে সংবিধান কিন্তু গ্রহণ করেনি। গ্রহণ করেছে বলেছে লোকসভায় বা রাজ্যসভায় এসসি বা এসটির সিট থাকবে ডিপেন্ডিং আপন দেয়ার পপুলেশন। যখন সংবিধান এনঅ্যাক্ট হয়েছিল তখন বলা হয়েছিল এই রিজার্ভেশনটা থাকবে 1960 সাল পর্যন্ত, মানে ফর 10 ইয়ার্স। 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়, 1960 পর্যন্ত থাকবে, ঠিক আছে। বাট 1960-এর পর থেকে প্রত্যেক বছরই এটা 10 ইয়ার্স করে এটাকে বাড়ানো হয়েছে। 95th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 বলল এই ব্যবস্থাটা থাকবে আপ টু 2020 পর্যন্ত। এখানে একটা জিনিস বলে দিই, কোনো একটা আসন, কোনো একটা সিট যদি এসসি বা এসটির জন্য যদি সেই আসনটা রিজার্ভ করা হয়, ঠিক আছে, তার মানে এই নয় যে সেখানকার শুধুমাত্র এসসি এসটি ভোটাররাই তাকে ভোট দেবেন, না।
এখানকার সমস্ত ভোটাররা তাকে ভোট দিতে পারেন, সমস্ত ভোটাররা তাকে ভোট দিতে পারেন। এখানে আরেকটা জিনিস বলা আছে, একজন এসসি বা এসটি ক্যান্ডিডেট সে কিন্তু আনরিজার্ভ আসনেও সে দাঁড়াতে পারে। এই প্রসঙ্গে বলা ভালো যে 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001, 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001 এই এসসি বা এসটি আসন সংখ্যাটাকে একটু রিফিক্স করলো। রিফিক্স করে কি বললো? রিফিক্স করে বললো যে এটা আমরা 1991 সালের সেন্সাস অনুযায়ী আমরা দেখবো জেনারেল সিটে কত এসসি এসটি বেড়েছে। কোনো একটা পার্টিকুলার সিটকে যদি আমরা এসটি বা এসটি করতে চাই, তো সেক্ষেত্রে 1991 সালের জনসংখ্যা অনুযায়ী দেখবো যে সেই পার্টিকুলার কোনো একটা জায়গায় যেখানে আমরা এসটি বা এসটি করতে চাইছি সেখানকার পপুলেশনটা উল্লেখযোগ্য হারে বেড়েছে না বাড়ে? উল্লেখযোগ্য হারে বেড়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু পরবর্তীকালে 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বললো একই রকম আগের মতোই যে এটা 1991 নয়, এই বেসিসটা হবে 2001 সেন্সাস। তাহলে এখানে একটা জিনিস বলি, আমরা কিন্তু এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা নিইনি। আমরা কি নিয়েছি দাদা? আমরা নিয়েছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমরা নিয়েছি রাজ্যসভার ক্ষেত্রে, বাট লোকসভার ক্ষেত্রে আমরা কি নিয়েছি? লোকসভার ক্ষেত্রে আমরা নিয়েছি সিস্টেম অফ টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। এই একটা জায়গা আমাদের একটু পড়তে হবে, বুঝে নিতে হবে যে রাজ্যসভার সাথে লোকসভার যে আসন সংখ্যা বেশি তফাৎ হচ্ছে এটাই। রাজ্যসভার ক্ষেত্রে ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, লোকসভার ক্ষেত্রে হচ্ছে সিস্টেম অফ টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। এবার আমরা চলে আসবো ডিউরেশন অফ লোকসভা। ডিউরেশন অফ লোকসভা। রাজ্যসভার মেয়াদ আমরা পড়েছি, রাজ্যসভার মতো লোকসভা কিন্তু চিরস্থায়ী পক্ষ নয়। ইট ক্যান বি রিজলভ। এ নর্মাল টার্ম হচ্ছে 5 ইয়ার্স। কবে থেকে 5 ইয়ার্স? এটা খুব ইম্পর্টেন্ট। 5 ইয়ার্স from the date of first meeting after general election. From the date of first meeting after general election. From the date of first meeting after general election. এটা হচ্ছে ডিউরেশন অফ লোকসভা। আচ্ছা, যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি এটা ডিসলভ হয়ে যাবে। বাট 5 বছর আগে ডিসলভ হতে পারে না? হ্যাঁ, হতে পারে। যদি প্রেসিডেন্ট মনে করে, এখানে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ইজ অথরাইজড টু ডিসলভ লোকসভা বিফোর ইটস টেনিওর। অর্থাৎ লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট যদি মনে করেন তাহলে লোকসভাকে ভেঙে দিতে পারে, ইফ হি থিংকস সো। এবং প্রেসিডেন্ট এইভাবে যদি লোকসভাকে ভেঙে দেন, সেটা কখনোই ক্যানট বি চ্যালেঞ্জড
in any court of law. এখানে একটা জিনিস বলে দিই, নর্মাল টাইম 5 বছর, বা যদি কোনো কারণে এমার্জেন্সি চলে আসে সেক্ষেত্রে এটা প্রেসিডেন্ট 1 ইয়ার এট এ টাইম করে, এটা আনলিমিটেড পিরিয়ডের জন্য এটাকে তিনি বাড়াতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যদি কোনো কারণে এমার্জেন্সি শেষ হয়ে যায় তাহলে তার 6 মাসের মধ্যে এই মানে এই কন্টিনিউশনটাকে তুলে নিতে হবে 6 মাসের মধ্যে, যদি কোনো কারণে এমার্জেন্সি স্টপ হয়ে যায়। তাহলে এই গেল আমাদের ডিউরেশন অফ লোকসভা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেম্বারশিপ অফ পার্লামেন্ট। এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন, একটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। হোয়াট ইজ কোয়ালিফিকেশন, হোয়াট ইজ ডিসকোয়ালিফিকেশন, আমরা এটা আলোচনা করব। কোয়ালিফিকেশন হচ্ছে must be citizen of India. ওকে, দ্বিতীয় হচ্ছে ওথ। তিনি লোকসভার তখন মেম্বার হবেন আর কি, হ্যাঁ, অর্থাৎ তিনি যখন নমিনেশন পেপার সাবমিট করবেন তখন ইলেকশন কমিশন যে পার্সনকে অ্যাপয়েন্ট করেছেন তার কাছে তিনি একটা ওথ অর অ্যাফার্মেশন নেবেন, যেখানে তিনি বলবেন যদি তিনি নির্বাচিত হন, he swears to bear true faith and allegiance to the Constitution of India, to uphold the sovereignty and integrity of India. 3 নম্বর পয়েন্ট হচ্ছে he must not, রাজ্যসভার ক্ষেত্রে বলি, লোকসভার ক্ষেত্রে must not less than 25 years of age, অর্থাৎ তার লোকসভার মেম্বার নির্বাচিত হওয়ার ম্যাক্সিমাম মিনিমাম এজ হচ্ছে 25 years. He must process other qualification by the prescribed by parliament যেগুলো ডিসাইড করবে সেই অনুযায়ী এটা করতে হবে। ডিসকোয়ালিফিকেশন কি? If he holds any office of profit, অর্থাৎ তিনি যদি কোনো লাভজনক পদে থাকেন তাহলে তিনি হতে পারবেন না। বাট এখানে একটা এক্সেপশন আছে। কি সেই এক্সেপশন? এখানে বলা হচ্ছে তিনি যদি কোনো মিনিস্টার থাকেন অথবা এমন কোনো পোস্ট হোল্ড করেন which is exempted by parliament, সেক্ষেত্রে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। যদি তিনি আনসাউন্ড মাইন্ড থাকে তাহলে হয়ে যাবে। তিনি যদি আনডিসচার্জ
ইনসলভেন্ট থাকেন তাহলে হয়ে যাবেন। এই বিষয়গুলো বইয়ে লেখা আছে, সেটা পড়ে নিতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ডিসকোয়ালিফিকেশন। ডিসকোয়ালিফিকেশন on grounds of defection. Disqualification on grounds of defection. এখানে বলা হচ্ছে, সংবিধান বলছে যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট or member of লোকসভা, member of রাজ্যসভা, তিনি disqualified হয়ে যাবেন from being a member of parliament if he disqualified on grounds of defection. এটা কোথায় আছে ডিফেকশন বলা আছে? 10th শিডিউল অফ কনস্টিটিউশন। 10th শিডিউল অফ কনস্টিটিউশন। এখানে বলা হচ্ছে ডিফেকশন ল কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে। নাম্বার ওয়ান, if he voluntarily gives up the membership of a political party on which ticket he is elected to the house. On which is elected to the house. অর্থাৎ ধর সে এ টিকিটের, এ পলিটিক্যাল পার্টি টিকিট দ্বারা নির্বাচিত হয়েছে, ছেড়ে দেয়, যদি ছেড়ে দেয় বলুন না, তাহলে তিনি লোকসভার বা পার্লামেন্টের সদস্য থাকতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। If he votes or absent from vote on the contrary to any direction given by this political party. অর্থাৎ এখানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো তাকে তার যে পার্টি হোল্ড তাকে বলা হলো ধর জিএসটির বিলের ক্ষেত্রে তুমি সমর্থন জানাবে না। তাকে ধর সে বি পার্টিতে আছে, বি পার্টি বললো যে তুমি জিএসটির বিলের বিরোধী করবে, এগুলো সমর্থন করলো, কি ভোট বিরোধ হলো, সেক্ষেত্রে মেম্বারশিপ থাকবে না। এটা 2 পয়েন্ট। 3 নম্বর, যদি কোনো নির্দল প্রার্থী elected member joins
any political party, তাহলেও তার মেম্বারশিপ থাকবে না। কিংবা যদি কোনো nominated member সে যদি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে সেক্ষেত্রেও তার মেম্বারশিপ থাকবে না। তাহলে ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ডস অফ ডিফেকশন অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে এ কোশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন কে ডিসাইড করবে? 10th শিডিউলে বলা আছে দিস উইল বি ডিসাইডেড বাই চেয়ারম্যান in case of Rajya Sabha and speaker in case of Lok Sabha. Chairman in case of Rajya Sabha, speaker in case of Lok Sabha. President 1992 সালে সুপ্রিম কোর্ট বলল চেয়ারম্যান বা স্পিকার তারা যে ডিসিশনটা নেবেন রিগার্ডিং ডিফেকশন দ্যাট ইজ সাবজেক্ট টু রিভিউ, অর্থাৎ সেটা জুডিশিয়াল রিভিউর পারমিটের মধ্যে পড়বে। অর্থাৎ যদি কোর্ট মনে করে তাহলে সেটা অর্থাৎ কেউ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ দ্য ল মুভ করতে, এর মানে হচ্ছে সো টুডেস ক্লাস ইজ আপ টু এতটা, আরো একটা দিন লাগবে